আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম তোমাদের জন্য সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত সমানুপাত চতুর্থ অধ্যায়ে নতুন আরো একটি পর্ব নিয়ে। আর আজকের পর্বে আমরা ব্যস্ত অনুপাত এই অংশটি থেকে আলোচনা করা শুরু করব। এর আগের ক্লাসে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়টি শুরু করেছিলাম এবং এখানে আমরা একটা জিরাফের গলার দৈর্ঘ্য এবং পুরো দেহের দৈর্ঘ্য মেপেছিলাম, একটা ছক পূরণ করেছিলাম, সরল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত সম্পর্কে জেনেছিলাম, একক অনুপাত সম্পর্কে জেনেছিলাম এবং এখানে একটি একক কাজ দেওয়া ছিল, সেই একক কাজটি আমরা সমাধান করেছিলাম। আজকে আমরা ব্যস্ত অনুপাত এই অংশটি থেকে আলোচনা শুরু করব। তার আগে বলে দিতে চাই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যস্ত অনুপাত। ঠিক আছে, ব্যস্ত অনুপাত থেকে আমরা আলোচনা শুরু করব এবং এর আগে আমরা একক অনুপাত, গুরু অনুপাত, এরপরে সরল অনুপাত, লঘু অনুপাত এই অনুপাতগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ব্যস্ত অনুপাত কি এটি নিয়ে জানব। তাহলে চলো শুরু করা যাক। বলা হচ্ছে দেখো ব্যস্ত অনুপাত। চলো আমরা আবার সেই জিরাফটি দেখি। এখানে কোন জিরাফটির কথা বলা হচ্ছে? এই জিরাফটি হচ্ছে এই জিরাফটা। এটা হচ্ছে আমাদের গত পর্বে একটা জিরাফের আমরা গলার দৈর্ঘ্য এবং পুরো দেহের দৈর্ঘ্যটা মেপেছিলাম। ঠিক আছে, পুরো দেহের দৈর্ঘ্যটা মেপেছিলাম, সেইটার মাপটাই আমাদের নিতে বলেছে। তবে তোমাদের জানিয়ে রাখতে চাই, আমাদের আগের পর্বটার যে পিডিএফ বইটা, ঠিক আছে, এই বইগুলো কিন্তু পিডিএফ আকারে থাকে। সো আমাদের ওই পিডিএফটা নেই এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা নতুন ডিভাইসে ক্লাস নিচ্ছি, এই কারণে আমাদের ওইটা দেখানো সম্ভব না। তবে আমরা এখানে তোমাদের জন্য এটা রেডি রেখেছি। যেমন বলেছি, তোমরা নিচের ছকে অনুপাত দুটির মধ্যে সম্পর্ক করার চেষ্টা করো। তো অর্থাৎ অনুপাত দুটির মধ্যে আমাদেরকে সম্পর্ক করতে বলা হয়েছে। এখন আমাদের এইখানে দেখো বলা হয়েছে ছক 4.3-এ 1 নম্বরে বলা হয়েছে গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত। তোমাদের বলে রাখি, এই যে গলার দৈর্ঘ্য, এই গলার দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার, এটা কিন্তু বলে রাখলাম যে গলার দৈর্ঘ্য ছিল 2.5 সেন্টিমিটার। যেহেতু আমরা এটা বইয়ের হিসাব করেছি, ঠিক আছে, বইয়ের যে স্কেল আছে, বইয়ের স্কেল দিয়ে মেপে দেখেছি, এই কারণে আমাদের এখানে 2.5 আসে। তোমাদের ক্ষেত্রে একটু ভিন্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে পুরো দেহের দৈর্ঘ্য। পুরো দেহের দৈর্ঘ্য আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এটা বুঝলাম আমরা, আশা করি। এখন তাহলে গলার দৈর্ঘ্য হচ্ছে 2.5 সেন্টিমিটার, এরপরে পুরো দেহের দৈর্ঘ্য কত? 6.5 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে কোনটা? এখন কথা হচ্ছে এটা যে আমাদের এখানে একটা অনুপাত বের করতে বলা হচ্ছে, গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে আমরা যদি একটু দেখি, দেখো, গলার দৈর্ঘ্য পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত। তো দেখো, এখন কথাটা হচ্ছে এই জায়গায় যে, মনে করো আমি এটা এখানে নিয়ে আসেন তোমাদেরকে সহজে বোঝানোর জন্য। এখানে যে গলার দৈর্ঘ্যের কথা বলা হয়েছে আর পুরো দেহের কথা বলা হয়েছে, এইখানে এই যে গলার দৈর্ঘ্যটার কথা বলা হইল, এটা হচ্ছে, এটা কত? আগে এটা জানতে হবে যে এইটা কত। এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। ঠিক আছে, মনে করো এখন আমরা সেন্টিমিটারটা লিখলাম। ঠিক আছে, 2.5 সেন্টিমিটার। তারপরে হচ্ছে এই যে পুরো দেহ, আমি যদি আরেকটা কালার দিয়ে দেখাই, ঠিক আছে, এই যে পুরো দেহ, এই পুরো দেহটা হচ্ছে কত? এই পুরো দেহটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে যেটা করতে হবে, এই দুইটা দৈর্ঘ্যের মধ্যে অনুপাত নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? অনুপাত। তাহলে অনুপাতটা কি হবে? প্রথমে গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে প্রথমে বসবে গলার দৈর্ঘ্য 2.5 অনুপাত এরপর হচ্ছে 6.5। ঠিক আছে, এতটুকু আমরা আশা করি বুঝছি। এখন দেখো, এখানে আমাদের বের করতে বলছে পূর্ব রাশি কোনটা, উত্তর রাশি কোনটা। তাহলে দেখো,
পূর্ব রাশি হবে কোনটা? পূর্ব রাশি হচ্ছে যেটা অনুপাত চিহ্নের সামনে থাকবে। তাহলে এখানে অনুপাত চিহ্নের সামনে কে আছে? 2.5। তাহলে এখানে পূর্ব রাশি কে হবে? 2.5। এটা আমরা কই লিখলাম? আমরা এটা এখানেও কিন্তু লিখছি। এই যে 2.5 এটা আমরা এখানেও লিখছি। ঠিক আছে? এখানে আমরা লিখছি যে পূর্ব রাশি হচ্ছে 2.5। এটা কিন্তু বইয়ের ছকে। এটা কি? বইয়ের ছকে। ঠিক আছে? আচ্ছা। এরপরে হচ্ছে উত্তর রাশি 6.5। কিভাবে? কারণ এটা অনুপাতটার পরে আছে। এইজন্য এটা হচ্ছে 6.5। তাহলে আমরা এখানে লিখলাম এটা হচ্ছে 6.5। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বলছে পুরো দেহের দৈর্ঘ্য। পুরো দেহের দৈর্ঘ্য ও গলার দৈর্ঘ্যের অনুপাত। তাহলে এখানে পুরো দেহের দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে 6.5 আর গলার দৈর্ঘ্য বলতে বোঝানো হয়েছে 2.5। ঠিক না? তাহলে এখনের যে অনুপাতটা তৈরি হবে, সেটা হচ্ছে 6. এটা দেখা যায় না। ঠিক আছে? এই জিনিস এটা মনে হয় দেখা যাচ্ছে না। এই কারণে মনে করো সো আমরা এখানে মনে করো তাহলে এটা হবে হচ্ছে 6.5 অনুপাত 2.5। ঠিক আছে? 2.5। এতটুকু আমরা আশা করি বুঝছি যে এইখানে অনুপাতটা কিভাবে হয়েছে। এখন কিন্তু যদি আমরা এই জিনিসটা দেখি, তাহলে কিন্তু আমরা ভুলে পড়বো। অর্থাৎ এখন এই যে এই অ্যারো ভুলে যেতে হবে। ঠিক আছে? এই অ্যারোর কোনো এখন আর দাম নাই। এখন দেখো এখানে আমরা কি করলাম? আমরা এখানে পুরো দেহের দৈর্ঘ্য হচ্ছে 6.5 আর গলার দৈর্ঘ্য হচ্ছে 2.5। এখন বলছে এদের মধ্যে অনুপাত নির্ণয় করো। এদের মধ্যে কি নির্ণয় করো? অনুপাত নির্ণয় করো। তাহলে এখানে অনুপাতটা হচ্ছে 6.5 অনুপাত 2.5। এটা আমরা পাইলাম। এখন বলা হচ্ছে যে এখানে পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে সামনে যেটা থাকবে। এখানে সামনে আছে 6.5, তাহলে 6.5 হচ্ছে পূর্ব রাশি। আচ্ছা, এরপরে হচ্ছে উত্তর রাশি কোনটা? উত্তর রাশি হচ্ছে যেটা অনুপাতের পরে থাকবে, অনুপাত চিহ্নের পরে থাকবে। অনুপাত চিহ্নের পরে আছে কে? 2.5। তো আমরা এখানে লিখে দিলাম 2.5। এই যে লেখাটা আমরা এখানে লিখলাম এইখানে, ঠিক আছে? এখানে আমরা যে এটা লিখলাম, এই যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, ছকটা তোমরা কি দেখতে পাচ্ছ আশা করি। এই যে ছকটা, এই ছকটাই আমরা এই জায়গায় পূরণ করছি, অন্য কিছু কিন্তু নয়। ঠিক আছে? আচ্ছা, এখন বলা হচ্ছে দেখো ছক থেকে আসলে কি দেখতে পাচ্ছ? 1 নং অনুপাতের পূর্ব রাশিটি আর 2 নং অনুপাতের উত্তর রাশির মাঝে কোনো মিল পাও। আবার 1 নং অনুপাতের উত্তর রাশি আর 2 নং অনুপাতের পূর্ব রাশির মাঝে কোনো মিল পাও। এখন আমরা আবার এখানে যাব, তবে এখন আমাদের জাস্ট এইটা লাগবে। কোনটা লাগবে? এটা লাগবে। তাহলে আমাদের এইখানে যা যা ছিল সব ইরেজ করে ফেলতে হবে। আমরা এখন সব ইরেজ করে ফেলব। আর তোমাদেরকে বলি আমি একই কথা বারবার রিপিট করছি না, কারণ অনেকের কাছে বিব্রতকর লাগতে পারে। আর ভিডিও যেহেতু এটা ভিডিও আকারে থাকবে, সে কারণে অনেকেই হতে পারে বারবার দেখে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন একটু মনোযোগ সহকারে দেখো প্রশ্নটা কি বলছে আর আমাদেরকে কি বলা হচ্ছে। এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদেরকে বলছে যে 1 নং অনুপাত কোনটা? এই 1 নং অনুপাতের যে পূর্ব রাশিটি, তাহলে 1 নং অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2.5। ঠিক আছে? আর 2 নং অনুপাতের উত্তর রাশির মাঝে কোনো মিল পাও? 2 নং অনুপাতের উত্তর রাশি হচ্ছে 2.5। হ্যাঁ, সম্পর্কটা হচ্ছে এই দুইটা হচ্ছে সমান। এই দুইটা কি? সমান। এই দুইটা সমান। আচ্ছা, দেন আমরা পরের আরেকটা কালার দিয়ে দেখাই। যেমন এখানে আবার বলা হচ্ছে 1 নং অনুপাতের উত্তর রাশি। তাহলে এই 1 নং অনুপাতের উত্তর রাশি হচ্ছে 6.5। ঠিক আছে? আর 2 নং অনুপাতের পূর্ব রাশি, এই যে 2 নং অনুপাত এর পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে 6.5। তাহলে এখন এটার মধ্যে কোনো মিল পাও কিনা? হ্যাঁ, মিল পাই। এই দুটো সমান। হোয়াট? এই দুইটা ইকুয়াল, সমান। আচ্ছা, এটা বুঝলাম। দেখো এই দুইটি অনুপাতের একটি আরেকটির সাপেক্ষে উল্টো। 2.5 6.5। তাহলে এটার মানে হচ্ছে দেখো এটার মানে বলতে বোঝায় যে 2.5 যদি আমরা এটা লিখি যে 2.5 অনুপাত 6.5। ঠিক আছে? 6.5। এটার মানে হচ্ছে এটাকে যদি আমরা উল্টা করি তাহলে আমরা পাই হচ্ছে 6.5 অনুপাত 2.5। ঠিক না? তাহলে এখন এইটা একটা, ঠিক না?
হ্যাঁ, এটা তো আমরা বুঝছি আশা করি। কিন্তু এখানে দেখো প্রশ্ন, এখানে লেখাটা হচ্ছে একটি আরেকটির সাপেক্ষে উল্টো, অর্থাৎ এখানে 2.5 6.5 এগুলো হচ্ছে আমরা বলছি যে এটা পূর্ব রাশি কোনটা উত্তর রাশি কোনটা, আসলে অনুপাত কোনটা, অনুপাত হচ্ছে এটা, অনুপাত কোনটা এটা। এখানে দেখো, এখানে কি দেখবো আমরা, এই দেখো 2.5 অনুপাত 6.5, এখানে 6.5 যদি 6.5 যদি এই পাশে যায় আর 2.5 যদি এই পাশে আসে, তাহলে যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 6.5 অনুপাত 2.5। অর্থাৎ এই জিনিস, এই 2.5 অনুপাত 6.5 এর উল্টাটা কোনটা, এই 2.5 অনুপাত 6.5 এর উল্টা হচ্ছে 6.5 অনুপাত 2.5। আবার এই 6.5 অনুপাত 2.5 এর উল্টা হচ্ছে 2.5 অনুপাত 6.5। অর্থাৎ একটি আরেকটির সাপেক্ষে উল্টো, একটি আরেকটির সাপেক্ষে উল্টো। কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। অর্থাৎ এখানে যে সংজ্ঞাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে মনে করো কোন একটা সরল অনুপাতের, কোন একটা সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। এখানে একটা জিনিস কিন্তু দেখার আছে, ঠিক আছে, এই জিনিসটা একটু বোঝার আছে। যদি এই জিনিসটা না বোঝো তোমাদের মধ্যে একটু ডাউট থাকতে পারে, ঠিক আছে। আমি এটা একটু বলি, আমি যদি এটা একটু বলি, দেখো আমরা মনে করো দুইটা একটা অনুপাত নেই, মনে করো আমি নিলাম যে 3.5 3:5, ঠিক আছে, এটা কিন্তু দশমিকের ক্ষেত্রে নয়, এটা সব ক্ষেত্রে 3:5। এটা কি, এটা নিজে একটা অনুপাত, আনুপাতিক রাশি, ঠিক আছে, অনুপাতিক রাশি। এখন এটাকে যখন আমরা উল্টা করব, এটাকে কি করব, উল্টা করব, অর্থাৎ ব্যস্ত অনুপাত করব, তখন এটা হবে 5:3। অর্থাৎ এখানে মূল জিনিসটা কি হয়, এখানে মূল জিনিসটা হয় এটাই যে আমাদের এই যে আমি যদি এটা একটু দেখাই যে পূর্ব রাশি হয়ে যায় উত্তর রাশি, এই যে পূর্ব রাশি সে হয়ে যায় উত্তর রাশি, আর উত্তর রাশি হয়ে যায় পূর্ব রাশি। অর্থাৎ এইখানের যে পূর্ব রাশিটা আছে, এখানে পূর্ব রাশি কে, এখানে পূর্ব রাশিটা হচ্ছে যে এখানে পূর্ব রাশি হচ্ছে 3, সে হয়ে যাবে উত্তর রাশি, তাহলে সে চলে গেল পিছে, আর যে ছিল উত্তর রাশি সে হয়ে যাবে পূর্ব রাশি। তাহলে এখন যে নতুন অনুপাতটা পাওয়া যাবে এটাই হচ্ছে কি আমাদের এই অনুপাতের ব্যস্ত অনুপাত, এই অনুপাতের ব্যস্ত অনুপাত, ঠিক আছে, 3:5 এর ব্যস্ত অনুপাত। আবার এই 3:5 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 5:3, 3:5 এর ব্যস্ত অনুপাত 5:3, আর 5:3 এর ব্যস্ত অনুপাত 3:5। বুঝাইতে পারছি? অর্থাৎ একটা আরেকটার সাপেক্ষে কি, একটা আরেকটার সাপেক্ষে হচ্ছে ব্যস্ত অনুপাত। বাট এই 5:3 নিজে কিন্তু ব্যস্ত অনুপাত না, সে ওর ব্যস্ত অনুপাত, বাট সে নিজে কিন্তু ব্যস্ত অনুপাত নয়, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ এখানে যদি ব্যস্ত অনুপাত বলতে হয় তাহলে দুইটা রাশি লাগবে, দুইটা অনুপাতিক রাশি লাগবে। যেমন 13:5 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 5:13। অর্থাৎ এই রাশিটাকে আমরা উল্টা করে দিলে যে রাশিটা পাই সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। অর্থাৎ এখানে 5 ছিল উত্তর রাশি, সে হয়ে গেল পূর্ব রাশি, এখানে 13 ছিল উত্তর রাশি, পূর্ব রাশি, সে হয়ে গেল উত্তর রাশি, ঠিক আছে। আচ্ছা, এখন বলা হচ্ছে একটা একক কাজ, ব্যস্ত অনুপাত এবং বিপরীত ভগ্নাংশ এর মধ্যে কোনো মিল খুঁজে পাও কিনা। দেখো ব্যস্ত অনুপাত আর বিপরীত ভগ্নাংশ, আগে আমাদের বুঝতে হবে যে বিপরীত ভগ্নাংশের ব্যাপারটা কি। বিপরীত ভগ্নাংশ, মনে করো আমি একটা ভগ্নাংশ লিখি, যেমন 7/8, ঠিক আছে, 7/8, বা আমি উপরের লেভেলে ধরি, যেমন 7/10, ঠিক আছে, 7/10। এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে এইটার বিপরীত ভগ্নাংশ মানে হচ্ছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে হর, ঠিক না, এটা মানে হচ্ছে হর, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে লব, ঠিক না। এখন বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটবে, আমি যদি এখানে একটা অ্যারো দিয়ে দিই, কারণ আমরা যেহেতু এখানে দুইটা বোঝাবো তো, এই কারণে মনে করো আমি এখানে একটা ডিভাইডার লাইন দিয়ে দিলাম। এখন এখানে বিপরীত ভগ্নাংশ বলতে বোঝায় লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, তাহলে হর উপরে চলে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 10, আর নিচে চলে আসবে লব, তার মানে হবে 7, ঠিক আছে না। তবে এখানে আমরা এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব না। আচ্ছা, এরপরে ব্যাপারটা হচ্ছে যে 7/10 মানেই কিন্তু 7:10, কারণ আমরা জানি ভগ্নাংশ এবং অনুপাত একই কথা, ঘুরে ফিরে সেই একই কথা। 7:10কে আমি 7/10 লিখতে পারি। এখন এখানে এটার নাম হচ্ছে পূর্ব রাশি, এটার নাম হচ্ছে উত্তর রাশি, এটাকে যদি উল্টা করে দেই,
অর্থাৎ উত্তর রাশি হয়ে গেল পূর্ব রাশি আর পূর্ব রাশি হয়ে গেল উত্তর রাশি, তাহলে পাই আমরা হচ্ছে 10:7। এখন এই 10:7 মানে কি, আমি কি করলাম 7/10কে উল্টা করার ফলে কিন্তু 10:7 পাইলাম। এখানেও কি করলাম, আমরা জাস্ট এটাকে উল্টাই দিলাম, অর্থাৎ দুইটা কি, দুইটার এটার মিলটা হচ্ছে যে একই, এই দুটোটা হচ্ছে একই, এটাও যা এটাও তা, ঘুরে ফিরে সেই একই। এখন দেখো আরেকটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বহুরাশিক অনুপাত। বহুরাশিক অনুপাতে যদি এক কথায় বলি, এখানে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, বহু রাশিক অনুপাত অর্থাৎ বহু রাশিক অর্থাৎ বেশি রাশি থাকবে একটি অনুপাতে। তবে এখানে বলা হয়েছে দেখো, এবার চলো আমরা বই মাপার কাজটা আরেকবার করার চেষ্টা করি। এখন আমাদের বই মাপার কাজটা আমরা আগের পর্বে করেছিলাম, আমরা কি করেছিলাম, বাংলা বই আর গণিত বই নিয়েছিলাম। তবে এখানে বলা হয়েছে যে তবে এবার বাংলা বই ও গণিত বইয়ের সাথে তুমি তোমার ইংরেজি বইটিকেও সাথে নাও, অর্থাৎ এখন ইংরেজি বইটাকেও সাথে নিতে বলছে। পূর্বে নেই একইভাবে 3টি বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ ও পুরুত্ব নির্ণয় করা এবং তা নিচের ছকে লেখো। এখন দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, প্রস্থ নির্ণয় করতে হবে, পুরুত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখন ছক 4.4 আমরা গণিত বইয়ের দৈর্ঘ্য বের করলাম। আমরা একটু অন্য কালার দিয়ে দেখাই যে গণিত বইয়ের দৈর্ঘ্যটা আমরা কত পেয়েছি। আমরা গণিত বইয়ের দৈর্ঘ্য পেয়েছি 24 সেন্টিমিটার। এখন 24 সেন্টিমিটার পাইলাম, প্রস্থ পাইলাম 18 সেন্টিমিটার, পুরুত্ব পাইলাম, আমরা পুরুত্ব পেলাম হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা, বাংলা বইয়ের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পেলাম হচ্ছে 24 সেন্টিমিটার, প্রস্থ পেলাম 18 সেন্টিমিটার আর পুরুত্ব পেলাম 2 সেন্টিমিটার। ইংরেজি বইয়ের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পেলাম 24 সেন্টিমিটার, প্রস্থ পেলাম 18 সেন্টিমিটার, পুরুত্ব পেলাম 1.5 সেন্টিমিটার। এখানে দৈর্ঘ্যটা একই হওয়ার কারণ হচ্ছে বইয়ের ক্ষেত্রে সাধারণত দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন থাকে না, প্রস্থের ক্ষেত্রেও তা থাকে না। এরপরে এই পুরুত্বটা ভিন্ন থাকে কারণ বই ভেদে এটা ভিন্ন থাকে। ঠিক আছে। আচ্ছা, ভেবে দেখো, তুমি উপরে যে বই মাপলে, এবার তোমাকে বইগুলো দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বললে তুমি কি করবে? মনে করো দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করতে বললো, অনলি দৈর্ঘ্যের, অর্থাৎ এই ছকটা আমাদের এখন লাগবে। তাইলে ডেফিনেটলি এটা কোনটা কি হবে, এখানে 2টা রাশি এখন থাকবে না কারণ বই হয়েছে 3টা। তাহলে রাশি কয়টা হবে? রাশি হবে 3টা, এটা নিশ্চিত। এবার কি আগের মতো করে একক অনুপাত পাবে? কারণ একক অনুপাত পাবো কিনা এই প্রশ্নটা করার কারণ হচ্ছে একক অনুপাতের শর্ত হচ্ছে একটা, কি, একক অনুপাত হবে তবে তাকে আগে কি হইতে হবে, সরল অনুপাত হইতে হবে। এই সরল হইতে হবে, সরল অনুপাত যদি সে না হয় সে একক অনুপাত হইতে পারবে না। তার রাশি যে রাশিগুলো আছে রাশিগুলো সমান হবে এটা পরের কথা, কিন্তু তাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে তার যে রাশিগুলো আছে তাকে আগে সরল অনুপাত হইতে হবে, এটা হচ্ছে মেইন। এই সরল অনুপাত হওয়াটা হচ্ছে মেইন। এরপরে হচ্ছে বাকিটা, সরল অনুপাত হচ্ছে পরের কথা। আচ্ছা, এরপরে দেখো তো এখানে প্রশ্ন দেওয়া হয়েছে 18 সেন্টিমিটার। তো আমাদের এখানে বলছে একক অনুপাত হবে কিনা, তা কিন্তু পাবে না, কারণ এবার তোমার কিন্তু রাশি আর দুটি নয়, অর্থাৎ এটা সরল অনুপাত নয়। তাহলে এবার তোমাকে 3টি রাশিকে পাশাপাশি অনুপাত আকারে লিখতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে, তাহলে আমরা পাবো 24 অনুপাত 24। কারণ কি 24/24 পাওয়ার কারণ হচ্ছে যে দেখো আমাদের এখানে কিন্তু এখন অনুপাত কয়টা, আমাদের এখানে রাশি হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, তাহলে রাশি হবে 3টা। ঠিক আছে, রাশি হবে কয়টা, এখানে আনুপাতিক রাশি হবে 3টা এবং এখানে পূর্ব রাশি উত্তর রাশি নাই, এখানে রাশি হচ্ছে 3টা, 1 2 3, 1 2 3। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি 24/24, এটা আমরা বাইর করে ফেললাম। একক কাজ, তোমার 3টি বইয়ের দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্বের অনুপাত কত হবে? এটা হবে হচ্ছে, তো দেখো আমরা এই জিনিসটা লিখে দিলাম, কোনটা, এই একক কাজটা এখানে করে দিছি তোমাদের জন্য একদম সুন্দরভাবে, যে 3টি বইয়ের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 24/24। কিভাবে, হাউ এটা হচ্ছে যে দেখো আমরা যদি একটু দেখি, এখানে যদি দৈর্ঘ্যের ক্ষেত্রে এই পুরা ছকটা আমাদের লাগবে, তাহলে এখানে কি আছে 24 3টা বই। ঠিক আছে, 24 তাহলে আমরা লিখে দিতে পারি যে 24/24, ঠিক না?
আচ্ছা, এরপর হচ্ছে 18 18 18, অর্থাৎ এখানে তিনটা বইয়ের প্রস্থের অনুপাত হচ্ছে 18 18 18। তাহলে আমরা এখানে কি করে দিতে পারি? আমরা এখানে লিখে দিলাম যে তিনটি বইয়ের প্রস্থের অনুপাত হচ্ছে 18 অনুপাত 18 অনুপাত 18, ঠিক আছে। আচ্ছা, এরপরে সর্বশেষ সেটা হচ্ছে তিনটি বইয়ের যে পুরুত্ব সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার। তো সেগুলোকে আমরা যেহেতু বই, ঠিক আছে, তিনটা বই, সেজন্য আমরা এটাকে এখানে এনে ফেলেন যে তিনটি বইয়ের পুরুত্বের অনুপাত হচ্ছে 2 অনুপাত 1 অনুপাত 1.5, ঠিক আছে, 1.5 এটা আমরা আনলাম, এই যে। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ। আচ্ছা, এরপরে দেওয়া হয়েছে দেখো যে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, যে অর্থাৎ 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। তোমরা চাইলে এটাকে মার্ক করে দিতে পারো যে অর্থাৎ 3 বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে। অর্থাৎ একটা আনুপাতিক রাশিতে যদি 3টা বা তার চেয়ে বেশি, এর চেয়ে বেশি প্লাস রাশি থাকে তাহলে সেটাকে বলা হয় বহুরাশিক অনুপাত, ঠিক আছে। এক্ষেত্রে পূর্বে ব্যবহার করা আসা একটি উদাহরণের সাহায্যে চিন্তা করো। এটা চিন্তা করতে হবে এবং এটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এই সময় আমার দোষ দিয়ে লাভ নেই। আরিফ 15 টাকা দিয়ে একটি খাতা ও 15 টাকা দিয়ে একটি বল পেনের সাথে সাথে 15 টাকা দিয়ে একটি রাবারও কিনলো। এবার তাহলে মূল্যের অনুপাত কি হবে? নিশ্চয়ই 15 অনুপাত 15 বা 1 অনুপাত 1 হবে না। কারণ কি, সে সে খাতার পিছনে খরচ করলো 15 টাকা, বল পেনের পিছনে খরচ করলো কত টাকা? 15 টাকা। সে রাবারের পিছনে খরচ করলো 15 টাকা। তো সে 3বার খরচ করলো, তাহলে কি তার এটা 15 অনুপাত 15 হবে? 15 অনুপাত 15 বা 1 অনুপাত 1 বলতে বুঝেছে এখানে আমরা চাইলে এই দুইটা রাশিকে 15 দিয়ে কাটা দিয়ে দিতে পারি, তাহলে আমাদের মানটা আসবে 1 অনুপাত 1। তো এটা কি হবে? হবে না, নিশ্চয়ই এটা হবে না। এক্ষেত্রে মূল্যের অনুপাত হবে 15 বা 15 অনুপাত 15, কারণ এখানে 3টা রাশি আছে। আর এগুলোকে আমরা মনে করো 15 দিয়ে কাটা দিয়ে দিলে আমরা পাই 1 অনুপাত 1 অনুপাত 1। এবার ভাবো উপরের উদাহরণ অনুযায়ী যদি এখানে কি বলা হয়েছে, যদি সাদিয়া 32 টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট ও 25 টাকা দিয়ে কোন আইসক্রিম সাথে 2 টাকা দিয়ে একটি ক্যান্ডি কিনতো, তাহলে তা এই তিনটি পণ্যের মূল্যের অনুপাত কত হতো? বিষয়টা ভাবার আছে। দেখো, সে 32 টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট কিনলো, 25 টাকা দিয়ে কোন আইসক্রিম কিনলো, 2 টাকা দিয়ে ক্যান্ডি কিনলো। তাহলে সে প্রথমে 32 টাকা খরচ করলো। বিষয়টা বুঝো, সে প্রথমে 32 টাকা খরচ করলো। কিসের পিছনে খরচ করছে সেটা দেখে আমাদের লাভ নেই। সে মনে হয় বিস্কুটের প্যাকেটের পিছনে খরচ করছে, ঠিক আছে, বিস্কুটের প্যাকেটের পিছনে খরচ করছে। সে 32 টাকা দিয়ে বিস্কুটের প্যাকেট কিনলো, এরপরে 25 টাকা খরচ করলো কোন আইসক্রিমের পিছনে, ঠিক আছে। তাহলে অনুপাত 25, ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, এরপরে সে ক্যান্ডি কিনলো, সে 2 টাকা খরচ করলো। ক্যান্ডি কিনতে সে কত টাকা খরচ করলো? 2 টাকা খরচ করলো। আচ্ছা, তাহলে সেখানে অনুপাত 2, অর্থাৎ সে 2 টাকা খরচ করলো। তাহলে এই তিনটি পণ্যের মূল্যের অনুপাত কত হবে, কত হতো? এটা হচ্ছে 32 অনুপাত 25 অনুপাত 2, 32 অনুপাত 25 অনুপাত 2, এটা আমরা বাইর করে ফেলছি। আচ্ছা আচ্ছা, তো দেখো এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নিচের তথ্যগুলো দেখো এবং সেটির সাপেক্ষে অনুপাতগুলো নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে দেখো একটা ছকই দেওয়া আছে। এখানে বলা হচ্ছে শ্রেণী, গড় বয়স বছর দেওয়া আছে। তাহলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স, অর্থাৎ একটা শ্রেণীর মধ্যে মানে বেশিরভাগ শিক্ষার্থী কোন বয়সের অধিকারী সেটা বুঝতে সাধারণত গড় ব্যবহার করা হয়। গড় সম্পর্কে তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো এবং সপ্তম শ্রেণীতে এই সম্পর্কে আরো জানবে। তো ওখানে গড় বয়স হচ্ছে 8, পঞ্চম শ্রেণীতে সেটা হচ্ছে 10, আর সপ্তম শ্রেণীতে সেটা হচ্ছে 12। এখন বলা হয়েছে যে 1 নম্বরে তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স 8 অনুপাত 10। কারণ কি, এখানে আমাদের তৃতীয় আর পঞ্চম, এই জন্য এখানে হইলো হচ্ছে 8 অনুপাত 10, অর্থাৎ 8 অনুপাত 10। এখন এটাকে সরল রূপ, অনুপাতের সরল রূপ বলতে বোঝায় এটাকে যদি আমরা ছোট করি তাহলে এটাকে আমরা 2 দিয়ে কাটা দিলে আমরা পাই হচ্ছে 4 অনুপাত 5, 4 অনুপাত 5, ঠিক না? তাহলে এখানে আমরা 4 অনুপাত 5 পেলাম। এখানে পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হচ্ছে 4, উত্তর রাশি কোনটা? উত্তর রাশি হচ্ছে এই 5, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা কালার দিয়ে দেখি, ঠিক আছে, আমরা যদি আরেকটা কালার দিয়ে দেখি যে এখানে 2 নম্বরে যে পঞ্চম ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স, তাহলে এখানে প্রথম হচ্ছে 10 আর এরপর হচ্ছে 12, অর্থাৎ পঞ্চম এবং সপ্তম, তাহলে হচ্ছে 10 অনুপাত 12।
তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে কাটা দেই, অর্থাৎ 2 দিয়ে কাটা দিলে আমরা পাই হচ্ছে 5:6, 5:6, তাহলে এটা পাইলাম। এখন এখানে পূর্ব রাশি হচ্ছে 5 আর উত্তর রাশি হচ্ছে 6। আচ্ছা, এটা নরমাল ব্যাপার, নরমাল বিষয়, আমরা এতটা বুঝি এটাতে পাত্তাও দিচ্ছি না, বাট এটাই কিন্তু আমাদের পরবর্তী এই ধারাবাহিক অনুপাত বুঝতে কাজে লাগবে। বলা হচ্ছে ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত বলতে এখানে ধারাবাহিক বলতে অনুপাতের রাশিগুলো মনে হয় ধারাবাহিকভাবেই থাকবে। দেখা যাক ওরা কি বলে। উপরের ছকে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশিটি কত দেখো তো, দুটি কি সমান হচ্ছে না? হ্যাঁ, প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 10 আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 10। অথবা যদি আমরা এখানে সরল রূপে দেখি, প্রথম অনুপাতের উত্তর রাশি হচ্ছে 5 আর পূর্ব রাশি হচ্ছে 5। ঠিক আছে, তো এই দুইটা কি সমান, সমান, ঠিক না? সমান। এভাবে দুটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে ধারাবাহিক অনুপাত বলে। ব্যাপারটা কি সামনে দেখো। আবার চিন্তা করে দেখো, ধরো তুমি বাজারে গেলে, চিন্তা করো তুমি বাজারে গেলা, আচ্ছা গেলাম, কি হইলো? গিয়ে তুমি 10 টাকা দিয়ে কি চকলেট, আচ্ছা আমি 10 টাকা দিয়ে একটা চকলেট কিনলাম, 20 টাকা দিয়ে একটি কেক কিনলাম এবং 30 টাকা দিয়ে একটি আইসক্রিম কিনলে। 30 টাকা দিয়ে কি কিনলাম? একটা আইসক্রিম কিনলাম। এখানে কি হচ্ছে ভাবো তো, কি হচ্ছে? তোমার কেনা চকলেট ও কেকের দামের অনুপাতটি হবে 10:20 অথবা 1:2, কারণ এখানে চকলেট এবং কেক, তাহলে চকলেটের দাম হচ্ছে 10 টাকা, কেকের দাম হচ্ছে 20 টাকা, তাহলে 10:20। আবার তোমার কেক এবং আইসক্রিমের দামের অনুপাত হবে 20:30, কারণ কেকের দাম 20 টাকা, আইসক্রিমের দাম 30 টাকা, তাহলে 20:30 বা 2:3। এখন বলা হচ্ছে দেখো, ঠিক আছে, এখানে বলা হচ্ছে দেখো, এখানে কি আমরা আমাদের বলা উদাহরণের মতো ঘটনা পাচ্ছি? আমাদের উদাহরণের ঘটনা বলতে ওরা কি বুঝাইলো এই জিনিসটা, অর্থাৎ এখানে প্রথম অনুপাতের, দেখো এখানে প্রথম অনুপাত এটা, দ্বিতীয় অনুপাত এটা, এখানে প্রথম অনুপাতের উত্তর রাশি আর দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কি হয়ে গেছে? সমান হয়ে গেছে, সমান, সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে না? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই জায়গায় যে সমান হয়ে গেছে তো কি হয়েছে? সমান হয়ে গেছে, অনেক কিছুই হয়েছে। যেমন বলা হয়েছে দেখো, এখানে কি, এখানে কি আমাদের বলা উদাহরণ, দেখো এই তিনটি অনুপাত কিন্তু ধারাবাহিক অনুপাতে আছে। এই তিনটি অনুপাত কি অনুপাতে আছে? ধারাবাহিক, ধারাবাহিক ভাবে আছে। কিভাবে? দেখো 10:20 আর 20:30, তাহলে এখানে এখানে কথাটা হচ্ছে এই জায়গায় যে 10:30, মনে করো আমি এখানে লিখলাম 10:20, 20:30, ঠিক আছে, 20:30। এখন এই দুইটাতেই তো মিলে গেছে, তাহলে এগুলোকে আমরা যদি একসাথে লিখে ফেলি, যেমন এখানে লিখছে, কিভাবে লিখছে দেখো, এই তিনটি অনুপাত কিন্তু ধারাবাহিক অনুপাত আছে, অর্থাৎ তোমার কেনা চকলেট, কেক ও আইসক্রিমের দামের অনুপাতটি হবে 1:2:3। কিভাবে? 1:2:3, অর্থাৎ এইগুলোকে যদি আমরা একসাথে লিখি তাহলে আমরা এইভাবে লিখবো। কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে 10:20:30, এভাবে লিখবো না? এখন আমরা চাইলে কি করতে পারি? আমরা চাইলে এই যে 10 দিয়ে সবগুলোকে কাটা দিয়ে দিতে পারি, তাইলে আমাদের থাকা হচ্ছে 1:2:3। ঠিক আছে, তাহলে আমাদের মানটা আসবে কোনটা? আমাদের মানটা আসবে হচ্ছে এইটা, যে 1:2:3। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একক কাজ উপরে তৃতীয় পঞ্চম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়সের অনুপাতটা একত্রে কত হবে? এখানে হচ্ছে দেখো 8:10 আর এখানে হচ্ছে 10:12, 8:10, 10:12। তাহলে যদি আমরা দেখি এখানে হচ্ছে 8:10, আমরা একটু লিখে নিই, 8:10, 8:10 আর হচ্ছে 10:12, ঠিক না? এটাকে যদি আমরা লিখি তাহলে এটা হবে এরকম যে 8:10:12। এটা কিন্তু গুছায় লেখার কিছু নাই, ঠিক আছে, আমি জাস্ট বুঝাচ্ছি, এখানে গুছায় লিখতে হবে না। এরপরে মনে করো যে এটাকে যদি আমরা কাটা দিই, কত দিয়ে কাটা দেওয়া যায়? কত দিয়ে কাটা দেওয়া যায়? মনে করো আমি এটাকে সবগুলোকে 2 দিয়ে কাটা দিলাম, তাহলে এখানে হচ্ছে 4, প্রথমটা হচ্ছে 4,
ঠিক আছে, এরপরে হচ্ছে 5, এরপরে হচ্ছে 6, তাহলে একত্রে হবে এটা 9, এটা যে কোনো একটা, তবে এটাই হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এটা দেখলাম। তো দেখো এরপরে বলা হয়েছে যে তৃতীয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স যত 7 ও 10 বছর। এটা বলে রাখি, এটা একটু বলে রাখি যে এটা কিন্তু ওই প্রশ্নটা না। ঠিক আছে, ওইটা ওই প্রশ্নটা না, এটা নতুন একটা প্রশ্ন এবং এটা দেখতে হবে। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে 7, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে 10, অপরদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে 11। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে কত? 11। এই 3 শিক্ষার্থীদের গড় বয়স কি ধারাবাহিক অনুপাতে রয়েছে? থাকলে ধারাবাহিক অনুপাত আকারে অনুপাতটি কত হবে? আগে দেখো এখানে 7, 10, 11, 7, 10, 11 এগুলো কিন্তু একটা ক্রম আছে। যেমন এখানে কিন্তু এরকম নাই যে 7 আগে 10 7 পরে 10 আগে, এরকম না। এটা একটা সিরিয়াল আছে, সিরিয়াল। তাইলে এটা হবে 7 অনুপাত, তাহলে এরপর হবে 10, যেহেতু তৃতীয় পঞ্চম, এরপর হচ্ছে ষষ্ঠ, তাহলে 7 অনুপাত 10 অনুপাত 11 এবং এটা কি ধারাবাহিক অনুপাতে রয়েছে। তো দেখো আজকে আমরা এইটুকু পর্যন্ত আলোচনা করে ফেললাম। আগামী পর্বে আমরা একক কাজ এবং এরপর আরো সামনে আগাবো। ঠিক আছে, তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করব। আর তোমাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে এবং আমাদের একটি গ্রুপ আছে অ্যাচিভ এডুকেশন ইজিলি নামে, সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।